বিয়েটা জোর করে দেয়া হয়েছে আমাকে। পরিবারের চাপে বাবা-মার দিকে তাকিয়ে কাউকে বুঝতে দেই নাই যে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই বিয়েটা করতেছি। বিয়ের দিন রাতে আমার স্বামী যখন রুমে আসে, আমি ভয়ে কাঁদতে থাকি। এই দৃশ্য দেখে সে ভাবে হয়তো আমি পরিবারের জন্য কান্না করতেছি। তখন সে আমাকে সান্ত্বনা দেয়। আমার স্বামী দেখতে মোটা, কালো, এটা দেখে না আমার মন আরো ভেঙে যায়। কলেজের সবার ক্রাশ, সবচেয়ে সুন্দরী মেয়ে, এমন নাম পেয়ে আসা মেয়েটার কপালে এইরকম একজন জুটবে আমি কখনো কল্পনাও করি নাই। ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট করে বলে দিলাম যে আমাকে স্পর্শ করার চেষ্টাটাও যেন না করে। অবাক হলাম, সে না আমাকে কিছু না বলে চুপচাপ ফ্লোরে গিয়ে শুয়ে পড়ে। কেমন যেন একটা খারাপ লাগা তখন আমার কাজ করতেছিল। তখন রাত প্রায় 3:30 বাজে, তখন ঘুম আসছিল না। হঠাৎ করে শুনতে পাই হালকা হালকা কান্নার আওয়াজ। বুঝতে বাকি রইল না যে সে কান্না করতেছে। তখন প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছিল যে পুরুষ মানুষ হয়ে সে আবার নেকা কান্না কাঁদে। জিজ্ঞেস করলাম সমস্যা কি, দেখি চুপ হয়ে গেছে। আবার জিজ্ঞেস করলাম, কোনো উত্তর নাই। তখন নিজেই নিচে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কান্না করতেছেন কেন, আপনার সমস্যা কি? তখন উনি বলল, আমি কখনো রিলেশন করার কথা চিন্তাও করি নাই, কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবে না। পরিবার থেকে বারবার মেয়ে দেখতো, আর মেয়ের পক্ষ আমাকে দেখে মানা করে দিত। আমি খুবই অপমানিত ফিল করতাম। তারপর বাবা মাকে অনুরোধ করি যেন তারা আমার জন্য কোনো মেয়ে আর না দেখে, কারণ আমি জানি কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না। আজকেই আপনার সাথে আমার সব কিছু ঠিকঠাক করছে। কিভাবে যে কি হয়েছে আমি কিছুই জানি না। তবে এতটুকু আমি নিশ্চিত যে আমাকে দেখার পরে আপনি রাজি হবেন না। আর আপনার মতামত জানতে চাবার কোনো যোগ্যতাও আমার নেই, কারণ আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এখানে আমার কোনো হাত নাই। তবুও আমাকে প্রতিনিয়ত না এই ব্যাপারটা নিয়ে ভুগতে হয়। সব কিছু মিলিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই আমি সেই কষ্ট থেকেই কান্না করতেছি। ওনার মুখ থেকে এইসব কথা শুনে না আমার কেমন জানি একটা মায়া লাগা কাজ করলো। তবে তখন ওনাকে আমি মেনে নিতে পারি নাই। এভাবেই চলতে থাকে আমাদের সংসার। বেশ কিছুদিন পার হয়ে যায়। বন্ধু বান্ধবদের অনেকেই দেখতে চায়, কিন্তু আমি না লজ্জায় কখনো তাকে কাউকেই দেখাতাম না। একদিন খবর পাই আমার কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করছিল, তাহলে ডিভোর্স কেন? পরবর্তীতে জানতে পারলাম ছেলেটা প্রায়ই তাকে অত্যাচার করত। আর সেদিন থেকে না আমি যেন কেমন ডিপ্রেশনে চলে যাই। একটা সময় পরে আমি অনেক অসুস্থ হয়ে যাই, আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। যেদিন রাতে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেদিন পুরো একটা রাত আমার স্বামী না ঘুমিয়ে আমার পাশে বসেছিল। ওনাকে একবার বলেই দিলাম যে যান আপনি গিয়ে ঘুমান, কিন্তু উনি কোনো কিছু না বলে বসেই রইল। এর মাঝে আমার অক্সিজেন লেভেলটা অনেক কমে যায়। প্রায় 12 ঘন্টা মৃত্যুর সাথে ফাইট করে এরপর আমি সুস্থ হই। এরপর যখন কিছুটা স্বাভাবিক হই, দেখি আমার চোখের সামনে সবাই সবাই আমাকে কিছুটা স্বাভাবিক দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। কিন্তু খেয়াল করলাম আমার স্বামী বাচ্চাদের মতো কাঁদছে, সেই বাসর রাতের মতোই। সেদিন প্রথমবার সে আমাকে স্পর্শ করে, কারণ আমি সেদিন নিজেই তাকে কাছে আসতে বলি এবং তাকে বসে জড়িয়ে ধরি। সেদিন থেকে না টানা 1 সপ্তাহ সে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। আমার প্রতিটা কাজ সে বলার আগে করে দিছে। হঠাৎ খেয়াল করলাম এই মানুষটার প্রতি না কেমন যেন একটা ভালো লাগা ও দুর্বলতা কাজ করছে। আর যেই মানুষটাকে দেখতে আমার ঘৃণা লাগতো, আজকে সেই মানুষটাকেই না পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগছে। সেদিন খাওয়াতে যখন আসলো তখন হাত থেকে প্লেটটা নিয়ে আমি নিজেই খাওয়া শুরু করে দেই। সে কিছু না বলে মন খারাপ করে চলে যাচ্ছিল। তা আমি তখন তাকে মুচকি হেসে ডাক দিলাম যে এদিকে আসেন, বসেন। এরপর আমি তাকে খাইয়ে দিলাম। সেদিন সে আবার কান্না শুরু করে দিছে। মানে এই মানুষটা এত কাঁদতে পারে, কথায় কথায় শুধু কান্না করে। এরপর আমি চোখ রাঙিয়ে বললাম, আজকের পর থেকে যদি আর কোনো দিন কাঁদতে দেখি তাহলে কিন্তু আমি একদম ছেড়ে চলে যাব। এই ছিল আজকের গল্পটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবশেষে একটা কথাই বলবো, একজন সুদর্শন পুরুষের থেকে একজন দায়িত্ববান পুরুষ 1000 গুণ বেশি সুন্দর। এটাই বাস্তব।